আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বটতলাকার শশাঙ্ক তার জায়গায় স্থির। শুভ্র সৌন্দর্যের প্রতীক সে এই অসীম আকাশে। আলো ছড়িয়ে জানান দিচ্ছে তার উপস্থিতি। তারাগুলো যেন তার শৈশব রক্ষক, আবৃত করে আছে চতুর্দিকে। নভের চরিত্র আজকাল ব্যতিক্রম ধর্মী, সম্পূর্ণ কৃষ্ণকায় আবৃত করছে না নিজেকে। সায়ান্নের সাথে সাদৃশ্য রেখে নিজেকে সাজিয়েছে গাঢ় নীলচে রঙে। কোনো হৃদয়ভঙ্গ মানুষ হয়তো বলেই ফেলবে এই আকাশের দিকে চেয়ে শূন্যে মুখ তুলে দেখেছ। আজকাল আকাশও মানুষের মতন রং বদলায়। তমসায় আচ্ছন্ন কক্ষে ঘোর নীরবতা। হৃদয়ে একরাশ ক্ষোভ আর পীড়া নিয়েই হিমায়িত আয়েশা। শ্বাস প্রশ্বাসের ওঠানামা ছাড়া আর কোনো নড়চড় নেই। শিশির গভীরতা তাল মিলিয়ে বাড়ছে। ঘুম পাতলা আয়েশার। পেটে ঠান্ডা স্পর্শ অনুভব করছে। মাথাটা ঘোরানোর সাধ্য হয়ে উঠছে না। ভারী অনুভব করছে বেশ। অগত এক অস্বস্তিতে ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। নেত্রের সম্মুখে স্বচ্ছ হওয়ার আগে ঘ্রাণেন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। পরিচিত সৌরভ নাকে ভেসে আসতেই বুক কেঁপে ওঠে। ছটফট করতে শুরু করে আয়েশা। হৃদমাঝারে তুফান বেগ পাচ্ছে। পেছন থেকে কেউ জড়িয়েছে অনুভব করলো আয়েশা। ঘুমাতে দাও, আই এম সো টায়ার্ড। আদনানের কণ্ঠে ভ্রম ধরে গেল। অবিশ্বাস্য একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মনে মনে বারবার প্রার্থনা করে নিল এটা যেন কোনো স্বপ্ন না হয়। চোখ গোল গোল করে অন্ধকার ঘরে চারপাশে তাকালো। জানতে চাইছে এটা বাস্তব কিনা। আয়েশার নড়চড় থেমে নেই। আবারও গভীর স্বরে আওয়াজ এলো, দিলে তো ঘুমটা ভেঙে। কতদিন পরে শান্তির ঘুমটাকে নিজের করে পেয়েছিলাম। একটানে আয়েশাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অন্য হাতে টেবিল ল্যাম্পটা অন করে নিল। আদনানের অভাব চোখের সামনে স্পষ্ট হয়ে এলে চোখ দুটো আরো গোলাকৃতি ধারণ করেছে। এখনো নিজেকে বিশ্বাস করাতে পারেনি। এতটা দূরত্ব অতিক্রম করে এসে পড়া কি মুখের কথা? হাত বাড়িয়ে আদনানের গালে ছোঁয়ায় বলে ওঠে, আপনি সত্যি? কেন, মিথ্যে মনে হচ্ছে? হ্যাঁ, আপনি এখানে আসতেই পারেন না। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি, যেটা বাস্তবের মতোই। চিমটি কাটি? তৎক্ষণাৎ আদনান আবার বলে ওঠে, না, চিমটি কাটবো না। এসব ছোটখাটো কাজে তোমার ঘুমের ঘোর কাটবে না। আয়েশার উত্তর হ্যাঁ বা না কোনটা হবে সেটা জানার কোনো প্রয়োজন বোধ করেনি আদনান। এগিয়ে সরাসরি হালকা প্রসারিত হয়ে থাকা ঠোঁট জোড়ায় কামড় বসিয়েছে। ঝড়ের গতিতে এসে সরেও গেল সেই গতিতে। ঠোঁটে হাত চেপে কপাল কুঁচকে নেয় আয়েশা। বিশ্বাস করতে কষ্ট হলো না, এটা বাস্তবেই আদনান। হুটহাট এসব কাজ সরজমিনে তার দ্বারাই সম্ভব। উঠে বসে আয়েশা আদনানকেও টি শার্টের কলা চেপে উঠে বসালো। বিস্ময় ভরা মুখ নিয়ে প্রশ্ন করে, আপনি কিভাবে আসলেন? কখন আসলেন? কেন আসলেন? এত প্রশ্ন, কোনটা ফেলে কোনটার উত্তর দেব? সবগুলোই দেন। হ্যাঁ, আমি এসেছি, প্লেন দিয়ে এসেছি। রাত 11টায় ফ্লাইট ল্যান্ড করেছে। 12:30টায় ঢাকার জ্যাম ঠেলে বাড়ি পৌঁছেছি। 8 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে ডিনার করেছি। আর 1 ঘন্টা হলো ঘুমিয়েছিলাম, যেটা আমার একমাত্র বউ ভেঙে দিয়েছে। খাবার কোথায় পেলেন? বাড়িতে ঢুকলেন কি করে? আমাকে কি রাস্তার ফকির মনে হয়? এইবারের একমাত্র জামাই আমি। কত পদ রান্না করা হয়েছে তোমার আইডিয়া আছে? আর যিনি রান্না করেছেন সেই দরজা খুলে দিয়েছে। আই মিন তোমার আর আমার আম্মা। বাড়ি ফিরে মাকে রান্না করতে দেখে প্রশ্ন করেছিল। সচরাচর রাতে আতিয়া বেগমকে রান্নাঘরে দেখা যায় না, মিথ্যে বলা হয়েছে তাকে। মেহমান আসবে বলে কথা কাটিয়ে দিয়েছিল। এই মেহমান যে তার আদরের মেয়ে জামাই সেটা আর মেয়েকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমার মাকেও নিজের দলভুক্ত করেছেন? হ্যাঁ, তো অভিমানী রূপে ফিরে এলো আয়েশা। আদনানকে পেয়ে ভুলতে বসেছিল তাকে এই কটা দিন কত যন্ত্রণা দিয়েছে। মনে পড়তেই মুখ ঘুরিয়ে নিল, তবে প্রশ্ন করা বন্ধ করেনি। কেন এসছেন? আপনার এখানে কেউ আছে? তর্জনী আঙ্গুল বুকের বাম পাশে ঠেকিয়ে মন খারাপের ভান করে বলল, আমার হৃদয় হরণকারী নারীর হৃদয়ে কষ্ট দিয়ে আমার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছিল। ঢং। দূরত্ব আর মনোমালিন্য আমাকে কতটা পুড়িয়েছে সেটা তুমি জানবে কি করে? তাচ্ছিলের হাসি হেসে আয়েশা বলল, ঠিকই বলেছেন। কি করে জানবো? নিজে আমাকে এভাবে অবহেলা করলেন, আবার আমাকেই দোষ দিচ্ছেন। হিমসুরে আদনান বলে, সরি। সরি বলতে হবে না। তো কি করব? তোমার মতো কেঁদে কেটে বাংলাদেশ থেকে আমেরিকায় বন্যা করে ফেলবো? কিছুই করা লাগবে না, ঘুমিয়ে পড়ুন। জার্নি করে এসছেন। প্রেমে মত্ত শক্ত স্তম্ভ থেকে নমনীয় হতে দেখেছে।
দূরত্বের কাকতি মিনতি দেখেছে, হারিয়ে ফেলার শঙ্কিত মুখ ও দৃষ্টির আড়াল হয়নি। আজ অভিমানটাও দেখে নিল, রাগ নয় ঘোর অভিমান। মসৃণ শ্যাম মুখশ্রীতে যেন অদৃশ্য বাক্যে মান অভিমানের বাক্য লিখিত, যা অলৌকিকভাবে নেত্রপাত হচ্ছে আদনানের। কত অসুখজনক ছিল বিগত দিবস রজনী। চোখের নিচে গাঢ় হয়ে যাওয়া কালো দাগগুলো তার প্রতিদান। উল্টো দিকে মুখ ঘুরে শুয়ে থাকা আয়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শাস্তি দিতে চাইলে দিতে পারো। আমি কেন শাস্তি দিব? আমি কে? মৃদু হেসে শুয়ে পড়ে আদনানও। এই মুহূর্তে অভিমানী অঙ্গনাকে বুকে জড়িয়ে অভিমান ভাঙানো দরকারি কাজ হয়ে উঠেছে। শক্তপোক্ত হাত এগিয়ে টেনে আনে নিজের দিকে, মাথায় হাত চেপে এক প্রকার জোর করেই বুকে মাথা ঠেকালো, বলল, আমার রাগ তো সে কবেই ভেঙেছে। দেশে আসবো বলে তোমাকে একটু জ্বালাতন করলাম, না হয় সারপ্রাইজ দিতাম কি করে বলো তো? রাখেন আপনার সারপ্রাইজ। কণ্ঠ গাঢ়তর হলো। যেভাবে আচমকা জীবনে এসে জড়িয়ে নিয়েছি, হুট করে হারিয়ে যেতে দেয় কি করে? আমার নিঃস্ব জীবনে এসে যে পূর্ণতা দিয়েছ, হাতছাড়া করে কি করে? আমার সর্বত্রটাই তোমার, আমার পুরো পরিবারটা বলতে শুধু তুমি। আমি অদ্ভুত চঞ্চল, আমি গভীরভাবে ভালোবাসা প্রকাশ করতে জানি না। আমার বারবার মনে হয় কোনো কমতি রয়ে যাচ্ছে। অল্প কয়েকদিনের দূরত্বে আমি উপলব্ধি করতে পেরেছি তোমাকে ছাড়া আমার কোনো কুল নেই। নিঃস্ব, নেশায় পরিণত হয়েছে তোমার সান্নিধ্য। আদনান আটকে রাখার নিঃশ্বাসটুকু ফেলে আবার বলতে লাগলো, ভয় হয় বাবা মার পর হারানোর তালিকায় তোমার নামটা যেন যোগ না হয়। আয়শা, মৃত্যু অনিবার্য। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমার আগে আমার জীবনটা কেড়ে নেক। এগুলো বলার কারণ হচ্ছে আমি বোঝাতে চাই কতটা গভীরভাবে অনুভব করি তোমাকে, তোমার অস্তিত্বকে। আমার আর তোমার মধ্যে কাউকে সহ্য করার ক্ষমতা নেই। রিহান নামক শব্দটা খুব দ্রুত নিঃশেষ হয়ে যাবে। নিয়ে যাব তোমাকে এখান থেকে অনেক দূরে। এতক্ষণ বুকে মুখ গুজে হৃদয়ের গতিবেগ অনুভব করছিল আয়েশা। আদনানের কথাগুলো শুনছিল খুব মনোযোগ দিয়ে। অগোছালো বাক্য, তার এলোমেলো কথাগুলোকে নিজের মাঝে গুছিয়ে নিয়েছে, বুঝে নিয়েছে। মুখ তুলে বলল, নিয়ে যান, আমিও ভয়ে ভয়ে জীবন পার করতে চাই না। মুখের কাছে এসে থাকা চুলগুলো সরিয়ে প্রশ্ন করল, ভালোবাসো? আর কত প্রমাণ দিব? এতদিনে ভালোবাসি কি বাসি না বোঝেননি? মুখে শুনতে চাই। কোনো সময় নিল না আজ, দ্রুতই স্বীকারোক্তি দিয়ে দিল, বলল, বাসি। কেন বাসো? আপনি কেন ভালোবাসেন? উত্তর জানা নেই। আমারও জানা নেই। অভিমান কমেছে? ভুলতে বসেছে মন, কখনো অভিমানও করেছিল। রাগ যত প্রকার ততই মানানো সহজ। আদনানের সামনে এখন তেজহীন হয়ে পড়েছে। জেদের বসে মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যক্তিত্ব আর চলে না। আদনানের কাছে অসহায়, দুর্বল। জি না জনাব, শাস্তির রেডি আপনার জন্য। জবাবে আদনান বলল, যা শাস্তি দিবেন মাথা পেতে, বুক পেতে নিব। মাথা বুক কিছু পেতে নিতে হবে না। আপনার শাস্তি হচ্ছে আমি ইউএসএ যাওয়ার পর রান্না আপনি করবেন। ঘর এলোমেলো করে রাখা চলবে না। হ্যাং আউট বাদ। ঘরে থেকে কাজ, কাজ থেকে ঘর। আমার সব কথা অক্ষরে অক্ষরে শুনতে হবে। রাগ শুধু আমি দেখাবো, আপনি পারবেন না। কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আপনি কিন্তু অনেক ছ্যাচড়া টাইপের লোক, এদিক সেদিক ফ্ল্যাট হয়ে যান। আমি দেখেছি, এসব করলে আমি চোখ উবড়ে ফেলবো। জ্বালাতন করার স্বভাবকে বজায় রেখে আদনান বলে ওঠে, আশেপাশের কিউট মেয়েদের দিকে না তাকালে পাপ হয়। পূর্বের রূপ ফিরে যেতে সময় নেয়নি আয়েশা। আদনানের দিকে এগিয়ে গিয়ে গাল চেপে ধরেছে। পুরো হাতে আটালো না আদনানের পুরো মুখখানা। তারপরও জোর প্রয়োগ করে বলল, একদম মেরে মাটিতে পুঁতে রাখবো, না হয় চোখ তুলে মিয়ামি বিচে ভাসিয়ে দিব। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমার বিকলাঙ্গ স্বামী চলবে। এই যে এমন চঞ্জালের মতো আচরণ ব্যবহার করো, তাই তো অন্য মেয়েদের দিকে তাকাতে ইচ্ছে করে। অবস্থা দেখেছ? এত বড় একটা লোককে তোমার মতন লিলিপুট সাইজের একটা মেয়ে টর্চার করছে। দাঁত চিবিয়ে আয়েশা বলে ওঠে, 100 বার করবো টর্চার, আর আপনি সহ্য করবেন। বাকি মেয়েদের মতন লজ্জাবতী সেজে স্বামীর পদধূলি নিতে রাজি না। ভালোবাসার সময় ভালোবাসা, শায়েস্তা করার দরকার হলে শায়েস্তা করো। আমার কপালে এটা ছিল। নিজের গলায় ঝুলিয়েছেন, এবার সহ্য করেন সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। আয়েশার শেষ নিঃশ্বাস অবধি আদনানের কোনো ছাড় নেই। এটা ব্রেইনে সেট করে নিন। ওকে যান।
রাত 12টায় ভিসা অ্যাপ্রুভ হয়েছে। আদনানের তাড়াহুড়ো বেড়ে গেল। আগামীকালই যাবে, অপেক্ষা করবে না কিছুতেই। তাকে বোঝাতে ব্যর্থ সকলে। এটা ঢাকা থেকে সিলেট অথবা অন্য কোনো শহর নাই, বললেই চলে যাওয়া হলো। কোনো প্রস্তুতি নেই আয়েশার। বাচ্চাদের মতন বায়না ধরে রয়েছে এক সপুরুষ। বাদ যায়নি আতিয়া বেগম, আদিল সাহেব আর আনাসও। তারা চাইছে আর কটা দিন মেয়েটা থেকে যাক। সেখানে বিপরীতমুখী আদনান। যত দ্রুত সম্ভব উড়িয়ে নিয়ে যাওয়া যাক তার প্রিয়তমাকে। দিন 3-এর জন্য এসেছে, কথা মতো এই 3 দিনের মধ্যেই ফিরে যেতে হবে। হুলস্থুল কাণ্ডে পা গুটিয়ে বসে রয়েছে আয়েশা। সময় দরকার তার। তাকে বোঝানো যাচ্ছে না বলে শাশুড়ির সাহায্য নিতে এসে দাঁড়ালো কিচেনে। আম্মু। হ্যাঁ বাবা, কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে? চা দিব? আপাতত আপনার মেয়েকে আমার সাথে যাওয়ার অনুমতি দিন। আপনারাও চলেন, কেউ কষ্ট পাক আমি চাই না। মেয়ে চলে যাবে এই ভেবে পুনরায় চোখ ভরাট হয়ে এলো আতিয়া বেগমের। আজ হোক কাল হোক যেতে তো হবেই। আতিয়া বেগমের নতমুখ দেখে এগিয়ে আসে আদনান, বলে, আপনাদের মনে কষ্ট দিতে চাই না, কিন্তু বুঝেছি বাবা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমার তো এটাও ভালো মনে হয় আপনারা আমাদের সাথে সেখানেই সেটেল হয়ে যান। আদনানের বাহুতে হাত রেখে আতিয়া বেগম আঁচল টেনে চোখ মুছলেন, বললেন, বললেই কি যাওয়া যায় বলো? কেন যায় না? আমি বলছি যাওয়া যায়। আর আপনার মেয়ের মাথা এমনিতেই গরম থাকে, আমার ব্যাক সাপোর্ট একজন মুরব্বী দরকার। চলো চলো নয়নেই হেসে ফেললেন। আদনানের মধ্যে মেয়ের জামাইয়ের মতন কোনো স্বভাবই পরিলক্ষিত না। সুযোগ পেলে অনেক কথা বলে, নিজের ছেলের মতনই ব্যবহার করে। হয়তো অনেক দিনের বাবা মার আদরহীনতার প্রভাব রসিকতা করা আতিয়া বেগমের স্বভাবে নেই। তারপরও আজ বলে ওঠেন, আগুনে ঘি ঢালে কে শুনি? কথার অর্থ বুঝেছে ঠিকঠাক। মাথা চুলকিয়ে সত্যবাদীর মতন উত্তর দিল, সেটা অবশ্য মাঝে মধ্যে আমিই করি। আমি আয়েশাকে বুঝিয়ে বলবো, তোমরা যাও, নিজেদের সংসার শুরু করো। বাবা, আমার মেয়ে ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিও। ছোটবেলা থেকে অনেক চাপা স্বভাবের, জেদ করে, তবে সেটা ইচ্ছাকৃত না। সামলে নিও ওকে। দুজন মিলে সংসারটার হাল শক্ত করে ধরে রেখো। কারো একপাক্ষিক প্রচেষ্টায় কিছুই হয় না, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় সুখের হয় জীবন। দোয়া করি অনেক অনেক ভালো থাকো তোমরা। আমার প্রথম সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। আরও একবার আতিয়া বেগমকে নিজের দলে নিয়ে ঘরে ফিরেছে। আয়েশা আজকাল মা ভীরু হয়েছে, যা বলে তাই মান্য করে। হঠাৎ দরজা খুলে আদনানকে ভেতরে আসতে দেখে ভরকে ওঠে আয়েশা। ভীত চোখে জানালার বাহিরে হাত বের করে কিছু একটা ফেলতে চাইলে দেখে ফেলে আদনান। তাড়াহুড়ো করতে গিয়ে ভুলেই গেছে জানালা বন্ধ। দ্রুত ওড়নার পেছনে লুকিয়ে নিল। আদনান এগিয়ে এসে কপাল কুঁচকে প্রশ্ন করল, হাতে কি? কই? এই যে লুকালে আমাকে দেখে। আয়েশা এলোমেলো দৃষ্টি ফেলে বলে ওঠে, কিছুই লুকাইনি, আপনি চোখে বেশি দেখেন। বলে হাঁটা ধরে আদনান হাত টেনে নিজের সম্মুখে এসে আবার দাঁড় করিয়েছে। লুকিয়ে রাখা হাত নিল, ধরা পড়েছে। দ্রুত শক্ত করে চোখ বুজে নেয় আয়েশা। এবার হয়তো রক্ষে নেই। হাতে থাকা প্রেগন্যান্সি কিটটা দেখে আদনানের কপালে ভাঁজ আরো গাঢ় হয়। ঘোর গাম্ভীর্য মুখে টেনে প্রশ্ন করল, টেস্ট কেন করেছো? এমনি। সত্যি করে বলো। প্রশ্নের উত্তর না নিয়ে আয়েশাকে এক চুল নড়তে দেওয়া হবে না। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রয়ে নিচু স্বরে উত্তর দিল, আমার পিরিয়ড মিস হয়েছিল। পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। অজানা তো কিছুই নয়। পূর্বেই অবগত আদনানের মন মস্তিষ্ক এই ব্যাপারে। পজিটিভ আসলে হয়তো আশ্চর্যের সীমা ছাড়িয়ে যেত। তারপরও কেন যেন একাকার সমান অনিশ্চিত আশা নিয়ে আয়েশার উত্তরের অপেক্ষা করছিল। ভেঙে যাবে আশা তা নিশ্চিত ছিল হৃদয়ের কোনো এক কোণে। আয়েশার লজ্জালাল মুখের বিপরীতে আদনানের বিষণ্ণ হয়ে যাওয়া মুখটা বেমানান। অভিনয় তো করেই যাচ্ছে হাসি খুশি থাকার এতদিন যাবৎ, আজও করেই নিল বলল, চোখ খুলো, তাকাও আমার দিকে। আয়েশা মাথা দুদিকে নাড়িয়ে নাবোধক উত্তর দেয়। আদনান টেস্ট কিট পাশের টেবিলে রেখে কোমর জড়িয়ে ধরে আয়েশার প্রশ্ন করে, একটা বাচ্চার দায়িত্ব নেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে তোমার? বাচ্চার বাবাকে তো সামলাতে পারো না? বাচ্চার বাবা কথাটি কর্ণকুহরে এসে বাড়ি খেল। আড়ষ্ট হয়ে গেল আয়েশা আরো একটুখানি। মুখে মুখ গুজে নেয় বিনা শব্দে। মুখ লুকাও কেন চোরের মতন? বলো, আছে ক্যাপাবিলিটি? জানি না আমি। হাজার প্রেমিক পুরুষের মুখে শুনেছে আদনান, মেয়েদের লাজমাখা মুখের না। বোধক উত্তরে হ্যাঁ লুকাইত। হতে পারত আয়েশার এই উত্তর পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু নিয়তি তাদের ভাগ্যে এই সুখটাও বোধহয় রাখেনি। কি করে বলবে, কোন মুখে? না আয়েশা কখনো মা ডাক শুনতে পারবে না, আদনান বাবা ডাক। এত সুখ আর ভালোবাসার সমাগমে এক ধূসর রাঙা বিষাদের ডাক। আয়েশার কেশমালায় হাত বুলিয়ে আদনান বলল, তাড়াহুড়োর কিছুই নেই আয়েশা, সামনে লম্বা একটা জীবন পড়ে আছে।
আদনানের জেদের কাছে হার মানে বাড়ির সকলে। বাড়িতে আয়েশার ছোট খালা এসে হাজির, একমাত্র ভাগ্নিকে বিদায় দেবে বলে। তার ছোট ছেলেটাও বোনের চলে যাওয়ার মন বিষণ্ণ। আয়েশার কোলে জাপটে আছে ঘণ্টাখানেক যাবৎ, ছাড়তে রাজি নয়। ঠিক একই অবস্থা আতিয়া বেগম আর আদিল সাহেবেরও। পুরুষ কাঁদে না, গম্ভীর মুখে তাদের বিদায়ের আয়োজন করছেন। রুক্ষ একটা হাসি থাকতো মুখে, সেটাও নেই আজ। মায়ের মন কেঁদে কেটে নিচ্ছে বারে বারে। নিজের ছেলেটাকে এতদূর পাঠিয়েছে, আজ মেয়েটাও চলে যাচ্ছে। ঘরটা হাহাকার করবে। এক এক করে আপন মানুষের বিয়োগ হচ্ছে ঘরের আঙিনা থেকে। ঘরে এসে আদনান বলল, চলো বউ, রওনা হব। আয়েশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে সায়াম বলে। হাঁটু গেড়ে বসে সায়ামের কাছে বলে ওঠে, থুকু, শ্যালক সাহেব অনেকক্ষণ যাবত দেখছি আমার বউয়ের উপর ভাগ বসে আছেন। এক আঙ্গুলে তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দেব। আয়েশা চোখ বড় বড় করে তাকায় আদনানের দিকে। এতটুকু বাচ্চার সাথে তার হিংসে। আয়েশাও কম যায় না। সায়েমকে উদ্দেশ্য করে বলল, আদেশ করা মাত্রই সুন্দর করে সেট করা চুলগুলো টেনে ধরল সায়েম। বাচ্চাদের হাতে এত শক্তি হতে পারে কল্পনাতেও কল্পনা করতে পারেনি আদনান। দূরে আঙ্গুল দেখিয়ে বলল, পিচ্ছু, তোর চোখের সামনে তোর বোনকে নিয়ে যাবো, দেখে নিস। এটা শুনেই ভোদর লাগায় স্যাম। কান্নার শব্দ দূর থেকে শোনা যাচ্ছে তার। দেখতে দেখতে সময় পেরিয়ে আর মাত্র 15 মিনিট বাকি। এখনই বেরিয়ে পড়তে হবে। খুব কষ্ট স্যামকে কোল থেকে নামিয়ে দিল। বাবা মাকে একই সাথে জড়িয়ে আড়ালে অশ্রু ফেলেছে। তাদের দৃষ্টিগোচর হওয়ার আগে তা মুছেও ফেলে। বিদায় বেলায় স্যাম এসে আদনানের হাত টেনে ধরল। দুলাভ? আয়েশা বলল, হ্যাঁ আনবো। আদনান স্যামের উত্তরে বলল, এই লাগেজে করে তোমার জন্য খেলনা, চকলেট এগুলো আনবো, তাই এতগুলো হাতে জায়গা হবে বলো? গাড়িতে উঠে নিজেকে আটকাতে পারল না আয়েশা। হুহুক করে কেঁদে ওঠে। বারবার পিছু ঘুরে বাড়িটাকে দেখে নিচ্ছে, পিছে ছুটে যাওয়া মানুষগুলোকেও। অবশ্যই মা কেঁদে নাজেহাল অবস্থা করে ফেলবে। বাবা নিশ্চয়ই কাউকে না জানিয়ে একা চায়ের দোকানে বসে থাকবে। আনাস প্রকাশ করবে না নিজের কষ্ট। তবে প্রতিদিন স্কুল থেকে ফিরে আয়েশাকে না পেয়ে মাকে এই প্রশ্ন করা হবে না। তোমার রকচটা মেয়ে কই? সারাদিন পেরিয়ে আয়েশা না ফিরলে সায়াম তাকে খুঁজে বেড়াবে। নাক টেনে আয়েশা বলে ওঠে, বুঝলাম না বাবা, আমি তো চলে গিয়েছিলাম তখনও কেঁদেছো, আজ নিয়ে যাচ্ছি তারপরও কাঁদছো। তোমার আসলে কাকে চাই বলো তো, বাবা মা নাকি আমি? আমার সবাইকে চাই। আমার জীবনে প্রত্যেকটা আপন মানুষকে আমি আমার চোখের সামনে চাই। 27 ঘন্টার লম্বা জার্নি শেষে আমেরিকার মাটিতে গাড়িতে বসেই জানিয়ে দেওয়া হয়েছে বাড়ির সকলকে। গাড়ি এসে থামে ঠিক দরজা বরাবর। লাগেজ নামিয়ে আদনান বলল, এখানেই দাঁড়াও, আসছি আমি। কেন? এক পাও নড়বে না বলে দিলাম। বড় বড় 3টে লাগেজ একা হাতেই টেনে নিয়ে গেল আদনান। এখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না আয়েশা। তার সাথে ভেতরে চলে গেলে কি হতো? অযথা অহেতুক এক আদেশ দিয়ে লাগেজ টানা হেঁচড়া শুরু করেছে। আদনান ইয়ার্ডের একপাশে লাগেজগুলো রেখে রেখে পুনরায় ফিরে এসেছে। একটুখানি জিরিয়ে নিল। পোড়ায়ের পর লাগেজের পরিবর্তে আয়েশাকে পাজো কোলে তুলে নেয় আচমকা। ভেতরে হাঁটতে হাঁটতে বলল, ওয়েলকাম হোম মালকিন। এই বাড়ি আর এই ভদ্র ছেলেটার মালিকানা আজ থেকে আপনার। ঠোঁটে সরু হাসির রেখা টানতে ভুল করল না আয়েশা। ছোটখাটো উদ্ভট কাজে তার জীবনে আয়েশার বিশেষত্ব উপলব্ধি করায়। বারবার বহুবার দরজার সামনে এসে নামিয়ে দিল। কলিং বেল চাপ দেওয়ার আগে আয়েশা আদনানের হাত ধরে ফেলে। ঠোঁটে আঙ্গুল চেপে চুপ থাকার জন্য ইশারা করলো। কান পাতল দরজায়। ফিসফিসানের আওয়াজ শুনতে পাচ্ছে দরজার অপর প্রান্ত থেকে। ভেতরে কে এবং কারা থাকতে পারে সেটা খুব ভালো করে জানে আয়েশা। বুঝতে বাকি রইল না ওপাশে দরজার খুব নিকটে কেউ ফিসফিস করছে। আদনান বোকার মতন চেয়ে রইল। আয়েশার কর্মকাণ্ড কিছুই বুঝে উঠতে পারছে না। না বুঝেই কলিং চেপে দিল। দরজা খুলে যায় তৎক্ষণাৎ। পার্টি ক্রাকারের আচমকা আওয়াজে পেছনে ছিটকে পড়ে যেতে নিলে আয়েশা শার্ট চেপে ধরে ফেলে তাকে। আগেই বোঝা হয়ে গেছে এমন কিছু হবে। আভাস পেয়েই নিজেকে প্রস্তুত করেছে। অন্যদিকে আদনান এখনো বুকে হাত চেপে। জীবনের ভয়ঙ্করতম ভয় বোধহয় আজই পেল। মুখ ফুটে গালি আসছে। এখনই জোরে সোরে এক ধমক লাগাবে। সারপ্রাইজ প্ল্যান করেছে, ভালো কথা, সেটা এভাবে দিতে হয়? আদনানের আগে আসিফ চেঁচিয়ে ওঠে, এই দাঁড়ান, আমার পার্টি ক্রেকারের কি হলো বুঝলাম না তো, ব্লাস্ট হলো না কেন? মুখে আসন্ন গালিটুকু গিলে নেয়। এক এক করে সবার পার্টি ক্রাকার ব্লাস্ট হয়েছে, শুধু আসিফ বাদে। সময় মতো ধোকা দিল তাকে, তারপরও সে থেমে নেই। যুদ্ধ করেই গেল একে নিয়ে। আদনান বলল,
কারণ তোর পার্টি ক্র্যাকার তোর মতোই অধম। রাস্তা ছাড়। না আদনান ভাই, আমার সেলিব্রেশন হয়নি, এদিকেই দাঁড়ান, আমারটা হোক, তারপরে ভেতর আসতে পারবেন। বিরক্ত মুখে সকলে দাঁড়িয়ে চিন্তা করেছিল কি আর হচ্ছে কি। আসিফ কাজে ব্যাঘাত ঘটানোর ক্ষেত্রে এক্সপার্ট, তাতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, অথচ তার পার্টি ক্র্যাকার নট থেকে চড় হচ্ছে না। এক পর্যায়ে পরাজয় মেনে নিল, আজ তার ভাগ্য নেই। বাদ দেন ভাই, ভেতরে আসেন। আয়েশা বলল। ধন্য হলাম। আয়েশা আদনান ভেতরে ঢুকে পড়ল, ভাবলো আরেকবার চেষ্টা করাই যায়। পার্টি ক্র্যাকারে হাত ঘোরাতে উচ্চ শব্দে ফেটে ওঠে, ঠিক আদনানের কান বরাবর। দ্বিতীয়বারের মতো লাফিয়ে উঠল। হঠাৎ কানের কাছে বিকট আওয়াজে আত্মা কেঁপে উঠেছে আবার। ঘটনা উপলব্ধি করার পরপরই সময় নিল না আদনান, হাত বাড়িয়ে আসিফের কানের নিচ গরম করে ফেলে এক থাপ্পড়ে। আসিফ গালে হাত রেখে বোকার মতন চেয়ে পড়ল। আমি কি করলাম আজব? কেউ প্রয়োজন বোধ করেনি আসিফের এই প্রশ্নের জবাব দেওয়ার। আদনান রুমে ঢুকতে ঢুকতে আদেশ দিয়ে গেছে নিচ থেকে লাগেজ এনে যেন পাশের ফ্ল্যাটে রাখা হয়। এখন থেকে তারা ওখানেই থাকবে। প্রাইভেসি বলে পুরো বাড়ির নকশা বদলেছে। ঘরে ঢুকে আয়েশা দেখতে পেল ঘরের 90 ভাগই খালি, কোথাও কোনো আসবাবপত্র নেই। ফার্নিচার কি সব বেচে দিয়েছেন? পাশের ফ্ল্যাটে নিয়েছি। কেন? আমরা দুজনে সেখানেই থাকবো। কেন? সব সময় তো এলোমেলো চুলগুলো সযত্নে ঠিক করে দেয়, আজ হাত বাড়িয়ে আয়েশার চুল এলোমেলো করে দিয়ে বলল। এটা হলো জঙ্গলিদের আস্তানা, আর আমি হলাম রোমান্টিক মানুষ। এদের মধ্যে থাকলে আমার ম্যারিড লাইফ কোনো দিন হ্যাপি হবে না। দিন পুরোটাই পেরিয়েছে ঘুমিয়ে, খাওয়া দাওয়া ভুলে দুজনই ঘুমে মগ্ন। তবে আদনান পরদিন সকাল সকালে উঠে পড়ল। বিয়ে নিয়ে করে কাজে অনেক হেলাফেলা করা হয়েছে, আর নয়, এখন বউ আছে কাছে, কোনো চিন্তা নেই বললেই চলে। রেডি হয়ে ঘুমন্ত আয়েশার মুখ পানে একবার চাইলো, পা জোড়া আপনা আপনি গিয়ে থামে তার কাছাকাছি। সামান্য ঝুঁকে কপালে ভালোবাসার পরশ দিয়ে ফিসফিসিয়ে বলল। এত মায়া কেন এই চেহারায়? কেন সবভাবেই তোমাকে আমার ভালো লাগে? তোমার গায়ের উষ্ণতা ছাড়া আজকাল আমার চলে না। আমার সমস্ত সুখ তোমার হোক, তোমার সকল দুঃখ আমার হোক। তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকলাম না, কিন্তু হ্যাঁ, যাওয়ার আগে অনেকগুলো চুমো খেয়ে গেছি। সারাদিন আর চুমোর অভাব বোধ করবো না। আমার ফিরতে দেরি হবে, খেয়ে নিও। আয়েশার ঘুম ভেঙেছে দুপুরে। সাইড টেবিলে চোখ পড়তেই ছোট্ট একটা চিরকুট হাতে পেল, আদনানের লেখা। চিরকুট পড়ে আয়েশা ভাবতে লাগলো, এসব 90 দশকের বুদ্ধি আসে কোথা থেকে মাথায়? মেসেজ আর কলেজ যুগে চিরকুট কেউ লেখে না। ঠিক সেদিনও এমন চিন্তা এসেছিল। যেখানে মানুষ স্মার্টফোনের গ্যালারিতে ছবি রাখে, সেখানে আদনান তাকে দিয়েছিল একটা অ্যালবাম, তাদের ছবির অ্যালবাম। ধরেই নিল তাদের দেখা 90 সনের কোনো সন্ধ্যা হলে নিশ্চয়ই এক খাঁটি প্রেমিক পুরুষ হিসেবে পেত। আজও বটে, সময়ের সাথে কিছু পুরনো জিনিস ধরে রেখেছে। এতদিন আয়েশা নিজেকে গুটিয়ে রেখেছিল, আড়াল রেখেছিল, ভীতপ্রায় ছিল মন মস্তিষ্ক। এই বুঝি নিজের অন্তরালে জমিয়ে রাখা প্রকাশ করলেই হয়তো প্রয়োজনীয়তা কমে যাবে, ঘাটতি দেখা দিতে শুরু করবে, পুনরায় একই রাস্তায় এসে থেমে যাবে যেখান থেকে শুরু করেছিল। তার উপায় কই? এমন একজন এসে জীবনে হাজির হয়েছে যার কাছে মন আজকাল দুর্বল। তার জন্য ভালোবাসার ঘাটতি হলে নিজের প্রতি রাগ চেপে বসে। নিজেকে সংযত রাখা যুদ্ধে বারবার শতবার। রাত 10টায় রান্না শেষ করে আড্ডায় মেতেছে আয়েশা তার ভাইদের সাথে। বাংলাদেশ থেকে তাদের জন্য আমের আচার আনা হয়েছিল, সেটাই খাচ্ছে মন ভরে। তাছাড়াও তাদের কোনো যুক্তিহীন কথাবার্তা। আয়েশা মুস্কি হেসে শুনছে, অথচ নজর গেড়ে আছে দরজার দিকে। এখনো ফিরেনি আদনান, বাকিরা সবাই তো চলে এলো, তার দেরি হচ্ছে কেন? আধ ঘন্টা পেরিয়ে কলিং বেল বাজলো। অপেক্ষার অবসান ঘটে, আদনানি এসেছে। সবার আগে আয়েশা তাড়াহুড়ো করে উঠে দরজা খুলল। হ্যাঁ, আদনানি দাঁড়িয়ে, তবে মুখে টানা হাসির ছোঁয়া মেয়ে আশ্চর্যে পরিণত হয়। সে একা নয়, কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, বয়স হবে 3-4 বছর। ধবধবে ফর্সা রঙে, বাদামি রঙের চুলগুলোও বেশ সাদা ফ্রকে রাজকুমারীর মতন দেখাচ্ছে। আয়েশা কোনো প্রশ্ন করার আগে বাচ্চাটির গালে চুমু খেয়ে আয়েশার কাছে এগিয়ে দিল, বলল। নাও। ডেইজি, মনে আছে আমার মুখে ডেইজি নাম শুনে আমাকে সন্দেহ করেছিলে? এই সেই তোমার ডেইজি। ডেইজি নাম বাকিদের কর্ণকুহারে পৌঁছাতে বাকিরাও লাফিয়ে ওঠে। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে এগিয়ে আসে তার দিকে। আয়েশার কোল থেকে কেড়ে নিয়ে একে একে সবাই তাকে আদর দিচ্ছে। দেখে মনে হলো এরা সবাই পূর্ব পরিচিত। কি সুন্দর মেয়েটি তাদের সাথে মিশে। আয়েশা আশ্চর্যের চরম সীমায়। রাত 10টাও কম সময় না। এই সময় কেন একটা বাচ্চাকে নিয়ে আসা? ভাবনা চিন্তা বাদ দিয়ে প্রশ্ন করেই বসলো, ওর বাবা মা আসেনি? সবার মুখ থেকে হাসি উদাও। ডেইজি সবার মুখাপানে চেয়ে ভাবসাবে মনে হচ্ছে সে হয়তো জানতে চাচ্ছে কেন ওরা আর হাসছে না। আদনান শান্ত কণ্ঠে উত্তর দিল, না।
কেন এত রাতে একটা বাচ্চাকে নিয়ে এলেন? নিশ্চয়ই ওনারা চিন্তা করবেন। আদনান উত্তরে বলে। করবে না চিন্তা। ওর বাড়ি কোথায়? তাদের মধ্যে শিহাব উত্তর দিল। সেন্ট্রাল আরফানেজ। আদনান বলল। আমার মতন ওরও বাবা মা নেই। অরফানেজ কথাটি শুনে আবারও আয়েশার মুখের প্রতিক্রিয়া পরিবর্তন হয়েছে। বাচ্চার বাবা মার জন্য চিন্তা করতে করতে কখনো ভাবেনি এমন একটা কথা সামনে আসবে। মেয়ে আসে চোখ মুখ, মায়ার অতল সাগরে ডুবে যাচ্ছে চিত্ত। থমথমে নীরব পরিবেশে আবারও মুখে হাসি টানলো আয়েশা। বাচ্চাটির দিকে এগিয়ে কোলে তুলে নিয়ে বলল, এতটুকু একটা বিষয় নিয়ে কেউ মন খারাপ করে বলো? দেখো তোমার আঙ্কেলরা কত বোকা, আমরা আছি না? বলো কি খাবে? আদর স্বরে ডেইজি বলে ওঠে। হোয়াট? ওফো, তুমি যে বাংলা বুঝবে না এটা মাথাতেই ছিল না। আর ইউ হ্যাংরি বেবি? সুর টেনে ডেইজিও পেটে দুহাতে চেপে পড়ল। ইয়া, টু মাচ হ্যাংরি। দৃষ্টি দিল আদনানের দিকে, চুপচাপ দাঁড়িয়ে। আয়েশা কপট রাগ দেখিয়ে বলল, একটা বাচ্চা যে ক্ষুধার্ত এটাও কি বোঝেন না? নিয়ে চলে এলেন। এবার বলেন কি খায় ও? থতমে তো খেয়ে আদনান সোফা থেকে ব্যাগ নিয়ে আয়েশার দিকে এগিয়ে বলল, এখানে ওর খাবার আছে, আর তাছাড়া ওকে আমি বাংলা খাবার খাইয়েছি, অনেক শখ করে খায়। আয়েশা মনে মনে সিদ্ধান্ত নিল বাঙালি খাবারই খাওয়াবে ওকে। সযত্নে নিয়ে হেঁটে যায় খাবার টেবিলের দিকে, কোলে বসিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। ডেইজিও মনের আনন্দে খেয়ে যাচ্ছে আয়েশার হাতে, যেন অনেক দিনে পরিচিত। বাচ্চারা সচরাচর সবার সাথে মিশে না, কাউকে খুব পছন্দ না হলে কাছেও যেতে চায় না। ডেজির ক্ষেত্রেও তাই। তবে মেয়েটি আজ কোনো কিছুই বলছে না, ড্যাব ড্যাব করে চেয়ে আছে আয়েশার দিকে। লম্বা চুলগুলো হাতে নিয়ে খেলছে। সবচেয়ে দৃষ্টিনন্দন আয়েশার খাইয়ে দেওয়া, যত্ন করে নিজের সন্তানের মতোই তার আচরণ। বাচ্চাদের কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আয়েশা খুব ভালো করেই জানে। এটা বুঝতে কারোই কষ্ট হলো না। বাকিরাও খেতে বসেছে, হাসছে, কথা বলছে। আদনান নির্বিকার দাঁড়িয়ে একবার প্রশ্ন করলো সৃষ্টিকর্তার কাছে, দেখেছো কতটা মমতা এক অপরিচিত বাচ্চার প্রতি, আর তুমি তাকে মা হওয়ার সুখ থেকে বঞ্চিত করলে। এরই মাঝে আদনানকে ডেকে নেয় আয়েশা, বলে, আপনিও খেয়ে নিন। আর ওকে কি দিয়ে আসবেন আজ? আমাদের সাথে থাকুক, কোনো সমস্যা নেই তো। আদনান হেসে উত্তর দিল, না, কি সমস্যা হবে, এমনিতেও আজ এখানেই থাকবে। আচ্ছা আসুন, আপনাকে খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যান। চোখে মুখে পানির ছিটে পড়তে মাথাটা ধরে। কেমন স্বস্তি আর অস্বস্তি দুটোই অনুভব হচ্ছে। যেখানে বাচ্চাটার সাথে আয়েশার ভাব খাতির দেখে মন উৎফুল্ল হচ্ছে, অন্যদিকে আয়েশার জীবনের এক চরম সত্য যা এখনো লুকায়িত। সাহস জুগিয়ে উঠতে পারছে না আদনান, নিজেকে অসহায় মনে হচ্ছে। নৃশংস যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে হৃদয়কে। কতদিন এভাবে জানবে সে? জানাতেই হবে। কয়বার চেষ্টা করেছে, আয়েশার মুখের দিকে চেয়ে শব্দ সম্ভার জট পাকিয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ব্যতীত আজকাল কিছুই করার নেই। বেরিয়ে এলো আদনান, ডেজিকে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে। আদনান এসে কোনো প্রশ্ন করার পূর্বেই ঠোঁটে আঙ্গুল চেপে ইশারায় থামিয়ে দিল তাকে। ধীরে হেঁটে গিয়ে তাদের ঘরে শুয়ে দিয়ে ফিরে আসে বলল, আসুন মহাশয়, আপনার খাবার গরম করে দিচ্ছি। তুমি না বলেছিলে আমাকে দিয়ে রান্না করাবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ভাবলাম আমিই করি। আপনারও তো বয়স হচ্ছে, কত কাজ আর করবেন? বয়স নিয়ে খোটা। আপনি যা মনে করেন। টেবিলে বসে খাবারে হাত দেওয়ার আগে আয়েশা থামিয়ে দিল, নিজেই টেনে নিল প্লেট। ঠিক ডেজির মতন করে আদনানের মুখে দিল খাবার। আদনান বিস্মিত, এটাও সম্ভব? খাবার মুখে নিয়ে অস্পষ্ট স্বরে প্রশ্ন করল, এত ভালোবাসা দেখাচ্ছেন, মতলব কি? আমি খুশি তাই, আর কোনো মতলব নেই। কারণটা কি খুশির? ডেইজি বাবুটা অনেক কিউট। আমার এমনিতেই বাচ্চা কাচ্চা ভালো লাগে, কিন্তু হ্যাঁ যতক্ষণ ওরা চুপ থাকে, কান্নাকাটি বিরক্ত শুরু করলে আর ভালো লাগে না। বলেই হেসে ওঠে আয়েশা। আয়েশার কিছু কথা, কাজ আঘাত হানে বারবার আদনানের হৃদয়ে। তার কি দোষ? সে তো অজ্ঞাত সবটা সম্পর্কে। আয়েশাকে বুঝতে না দিয়ে খাবার শেষ করে ঘরে এসেছে। ঠিক বেডের মধ্যেখানে আরাম করে শুয়ে বাচ্চা মেয়েটি। আয়েশায় রেখে গিয়েছে তাকে। আদনানও শুয়ে পড়ল। আয়েশাকে বলল, আমাদের মাঝখানে দেয়াল এঁটে দিলেছে। ডেইজি তো ছোট মানুষ, বেডের কর্নারে দিলে পড়ে যাবে। আমাদের দুজনের মধ্যে থাকলে সেফ। আয়েশা এসে অর্ধ শুয়ে পড়ল। ডেইজির দিকে ঝুঁকে তার কোকড়া বাদামি চুলগুলো এলিয়ে দিচ্ছে। বাচ্চা মেয়েটির শান্ত ঘুমান্ত মুখটাও কি মায়া ভরা, যে কেউ এক দেখায় ভালোবাসতে বাধ্য। আয়েশার ক্ষেত্রেও ভিন্ন কিছু ঘটেনি। আদনানও ঘুরে মাথায় হাত ঠেকিয়েছে। একবার ডেইজির দিকে পরপর আয়েশার দিকে চেয়ে বলল, তুমি কিন্তু মায়েদের মতন বিহেভ করছো।
আয়েশা লজ্জা পেল বোধহয়, নিজের লজ্জাকে আড়াল করতে বলল। কি যে বলেন আপনি? আমি বাচ্চা একটা মেয়েকে আদর করছি, যত্ন করছি। এসব তো মায়েরাও করে আয়েশা। করে, কিন্তু আমি তো মা হতে পারবো না। পুরো কথা শেষ করার আগেই ঘাবড়ে ওঠে আদনান। চোখ মুখের রং উড়ে গেছে ইতিমধ্যেই। শোয়া থেকে উঠে বসতেই সময় নেয়নি, দ্রুত কণ্ঠে প্রশ্ন করে ফেলে। মা হতে পারবে না? কি বলছো তুমি? তুমি এই কথা কেন বলছো হুট করে? হাইপার হচ্ছেন কেন আপনি? আমি বললাম যে আমি তো মা হতে পারবো না। ওর জন্মদাত্রী মায়ের সাথে কারোরই তুলনা হয় না। পুরো কথা না শুনেই ব্যাঙের মতো লাফায়। এজন্যই মানুষের পুরো কথা শুনে নিজের মতামত প্রকাশ করতে হয়। ছোট্ট একটা শব্দের জন্য পুরো বাক্যই পরিবর্তন হয়ে যেতে পারে। সেটি মাথায় ছিল না আদনানের। মা হতে পারবো না এতটুকু যথেষ্ট ছিল তাকে অস্থির করতে। নিজেকে শান্ত করে আদনান প্রশ্ন করল। তোমার ওকে কেমন লেগেছে? খুব খুব ভালো। ওর কেউ নেই জানো? আয়েশা আবারও মন খারাপ করে বলল। মানুষের ভাগ্য অদ্ভুত। এতটুকু ফুটফুটে বাচ্চা যে কিনা জানেও না বাবা মা কি জিনিস, বোঝে না কিছু। যখন বুঝতে শিখবে তখন হয়তো অনেক অনেক কষ্ট হবে ওর, তাই না? আমার চেয়ে ভালো আর কে দিতে পারবে এর উত্তর? আদনান, এভাবে বলবেন না কোনোদিন। আমি হয়তো প্রকাশ করি না, কিন্তু আপনার এই কথাগুলো আমাকে ক্ষতবিক্ষত করে। কখনো বাবার উপদেশ দরকার হলে আমার বাবাকে কল করবেন। মায়ের আদর দরকার হলে আমার মা আছে। আর সবচেয়ে বড় কথা, আমি আছি অনন্তকালের জন্য। আশ্বাসের চোখ আয়েশার। আদনানকে মন খারাপ করতেই দিল না, বরং খুশি হলো। ঘোর নীরবতা চেয়ে গেল কিছু সময়ের জন্য। এ পিনপিনে নিস্তব্ধতায় আদনানের সুর ভেসে আসে, বলে। আমার না হয় এখন পরিবার সম্পূর্ণ, এই বাচ্চা মেয়েটার তো কেউই নেই। কি করা যায় বলেন তো ওর জন্য? কিভাবে ওকে হ্যাপি রাখা যায়? আমরা দুজনেই ওর সব হয়ে যেতে পারি। এক দৃষ্টিতে আদনানের দিকে চাইল, শুনেছে তার কথা, বুঝেছেও। আদনানের কথায় কোনো ছল নেই, সোজা স্পষ্ট ভাষায় প্রশ্ন করেছে। আয়েশার মস্তিষ্কের অর্থ অনুধাবন করতে সক্ষম, তারপরও বিস্তারিত শুনতে চায়। আমরা দুজন সব হয়ে যাব বলতে কি বোঝাচ্ছেন? আদনান সময় নেয়নি, দ্রুতই উত্তর দিয়েছে। আয়েশা, আমি ডেইজিকে তখন থেকে চিনি যখন ওর বয়স 1 বছর। আমার শপের পাশে অরফানেজ। জানি না কেন আমি প্রতি সপ্তাহে সেখানে একবার করে যাই। হয়তো একজন বাবা মা হীন সন্তানের কষ্ট তারাই বুঝে যারা এই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে। আমি বারবার এই কথা বলি, আমার মা বাবা নেই, আমি অনাথ, আমি সত্যি অনেক দুর্বল একজন পুরুষ। কারণ অনেক বাচ্চাকে অনেকে অ্যাডাপ্ট করে নিয়ে গেছে, ডেইজিকে অনেকে নিতে চেয়েছে। আমি অনেক চেষ্টা করে আটকে রেখেছি ওকে। কথাটা শুনতে অদ্ভুত হলেও সত্যি। কেমন যেন কানেকশন ফিল করি আমি ওর সাথে। আমি ভাবতাম কেউ ওকে নিয়ে গেলে আমার শপে এসে হয়তো কেউ গুটি গুটি পায়ে চকলেট নিয়ে যাবে না, আমার লাঞ্চে ভাগ বসাবে না। আমি ওকে পালিনি, কিন্তু ওর সাথে যতটা সময় পার করেছি সত্যি অমূল্য। এখন মনে হচ্ছে ডেইজি আমাদের ভাগ্যে লেখা। না হয় কোনো একজন অবিবাহিত পুরুষ একটা বাচ্চাকে কোনো কারণ ছাড়া কারো কাছে কেন যেতে দিবে না? আদনান একটু থমকে আবার বলে উঠল। আবল তাবল বলছি আয়শা, আমি চাই বাচ্চাটার সকল দায়িত্ব নিতে, সারা জীবন কাছে রাখতে, ওর বাবা হয়ে রাখতে। তুমি কি ওর মায়ের দায়িত্ব গ্রহণ করবে? নিষ্পলক চোখ আর নিঃশব্দ মুখ। আদনানের কথাগুলো শুনে যাচ্ছে আয়েশা। কেমন একটা আবদার করে বসলো, কেমন পরিস্থিতিতে এসে দাঁড় করালো। তার এই প্রশ্নের কি উত্তর হতে পারে? অচল মন মস্তিষ্ক, তবে বিরুদ্ধে নয়। আয়েশার সময় নিয়ে উত্তর দেয়। আমি ওকে জন্ম দিইনি। যদি কখনো স্বার্থপর হয়ে উঠি, আমাদের নিজের সন্তান আসলে ওকে যদি ভালো না বাসি। মুখ ফিটে বেরিয়ে আসতে চাইছে। কখনো হবে না এটা, আসবে না তাদের কোনো সন্তান। ভোগ করতে পারবে না আয়েশা স্বীয় মাতৃত্বের স্বাদ। আয়েশার ভাগের মর্মপীড়া একাই ভোগ করছে আদনান, দগ্ধ করছে হৃৎপিণ্ড। মানুষ আমরা বড্ড স্বার্থপর, কিন্তু নির্দয় না। আমাকে রক্তের সম্পর্কবিহীন এত কেন আমার হয়ে আছো? আমি বা কেন তোমাতে নিবদ্ধ? ভাষা চোখগুলো আদনানের পানে এক দৃষ্টিতে চেয়ে বলে ওঠে। ভালোবাসি তাই। ওকে ভালোবাসা যায় না আয়েশা? নিজের মধ্যে গড়ে ওঠা অস্তিত্বের সাথে কি কোনো তুলনা হয়? হোক সে মানুষ খাঁটি, তবে মানব প্রজাতি আত্মবাদী, সহজে মেনে নেয় আবার সহজে মানিয়ে নিতে চায় না। আয়েশার নীরবতা আদনানের মনে প্রশ্নের ঝড় তুলেছে। যা ভাবছে সেটা কি সম্ভব হবে, না হিতে বিপরীত হয়ে যাবে? মুখ দেখে বোঝা গেল ঘোর চিন্তায় নিমগ্ন সে। হয়তো তার মনেও চলছে কি করবে এই প্রশ্নের ঝড়। ঘড়ির কাঁটায় 12টা বেজে 50 মিনিট। 10 মিনিট আয়েশা কাটিয়ে দিয়েছে নিস্তব্ধতায়। আদনানও সময় দিয়েছে তাকে।
আবদার অনেক বড়, তার চেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া। ভালোবাসার কাঙাল মানুষের কাছে এক টুকরো সুখ অমূল্য। আমার মন হ্যাঁ এবং না এর মধ্যে আটকে আছে আদনান। আমি না উত্তর দিলে নিজেকে নিজের চোখে স্বার্থপর হয়ে যাব। হ্যাঁ বলতেও বাদ সাজছে মন। কি করব আমি? উত্তর না দিয়ে উঠে আসে আদনান। বালিশ তুলে এগিয়ে আসে আয়েশার দিকে। আদনানের কর্মকাণ্ড কিছুই বুঝে উঠতে পারার আগে আয়েশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সাথে আলতো হাতে ডেইজিকেও নিজের বুকে তুলে নিয়েছে। মেয়েটি ঘুমের ঘোরে নড়ে চড়ে ওঠে। আদনান তার পিঠে হাত বুলিয়ে বলল, আমি তোমাকে জোর করবো না কখনো কোনো কিছুতে, তোমার মতামতের সম্মান করি, কিন্তু দেখো তো আমাদের বাবা মেয়ে হিসেবে মানাবে না? এর চেয়ে সুন্দর দৃশ্য বোধহয় দেখেনি আয়েশা এর আগে। তার কোলে মাথা রেখে আছে আদনান, তার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে বাচ্চা মেয়েটি। কোনো চিন্তা নেই তার, বোধগম্যতা নেই তার জীবনের। ভালোবাসা যেখানে পাচ্ছে সেখানে নিজেকে মানিয়ে নিচ্ছে। হাত আপনা আপনি চলে গেল আদনানের চুলের গভীরে। ঝুঁকে তার কপালে চুমু খেয়ে ডেইজি তুলে ফর্সা গালেও হাত বুলিয়ে বলল, বাবা হিসেবে বয়সটা একটু বেশি হয়ে গেল না? চটে যায় আদনান। তার একমাত্র স্ত্রী দ্বিতীয়বার বয়স নিয়ে খোঁটা দিয়ে দিয়েছে। নাক ফুলিয়ে বলল, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমার বয়স কি বেশি নাকি? বেশি না, কয়দিন আগে 29 হয়ে গেছে। তো ছেলেদের বয়স ম্যাটার করে না। করে, আমার জন্য করে। লাভ নেই, বয়সের অজুহাত দেখিয়ে আমাকে ফেলে দেওয়ারও চান্স নাই। বুড়ো জামাই নিয়ে ঘুরতে হবে, কি দুর্ভাগ্য আমার। ডেজিকে নিয়েই উঠে বেডের অন্য পাশে চলে গেল। বুড়ো বলে খেপিয়ে তুলেছে আদনানকে। পিছু ফিরে আয়েশার হাসি দেখে আরো তেলে বেগুনে জ্বলে উঠল। অন্যদিকে ঘুরে ফোঁসফোঁস করছে। হাসির মাঝেও আয়েশা অবাক হতে ভুলেনি। সত্যিই তো 29 বছর তো কম নয়, কিন্তু বাচ্চাদের মতন অভিমান করে ফেললো। স্বভাবে এখনো বয়সের ছোঁয়া লাগেনি। অভিমানে ঢোল হয়ে থাকা আদনানকে পিছন থেকে জড়িয়ে চোখ বুজেছে আয়েশাও। অ্যাডাপশনের কিছু নিয়ম থাকে, সে প্রসেসে আদনান যেতে পারছে না। আয়েশার মুখ থেকে কোনো স্পষ্ট উত্তর আসেনি। হ্যাঁ বোধক না বোধক কোনো উত্তরই দেয়নি সে। কিন্তু অরফানেজ থেকে অনুমতি নিয়েছে ডেইজিকে তাদের কাছে রাখার। আদনান ভরসাযোগ্য পাত্র তাদের কাছে। ডেইজি সহ অনেক শিশুর ভরণ পোষণ করেছে বহুবার। চেনা পরিচিত মুখের পাশাপাশি সব বাচ্চাদের প্রিয় সে। অনিশ্চিত দুটো দিন পেরিয়ে গেলেও আদনানের মনে সুপ্ত আশা। ডেইজির প্রতি কম সময়ে গড়ে ওঠা আয়েশার ভালোবাসা দৃষ্টিগোচর হচ্ছে না কারোই। এরই পরিপ্রেক্ষিতে আয়াজ প্রশ্ন করে বসল, ভাই একটা প্রশ্ন করতাম। শপে অলস সময় পার করছে দুজনেই। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে থাকা আদনান উঠে বসল। সম্মতি জানিয়ে বলল, বলো। ভাই ডেইজি কি আমাদের সাথেই থাকবে? না মানে আজ 5-6 দিন হয়ে গেল। আয়াজের কথার জবাবে আদনান চিন্তিত ভঙ্গিতে বলল, রাখতে চাচ্ছি। সব সময়ের জন্য? হ্যাঁ। আদনানের উত্তর শুনে বোনের কথা মনে পড়ল। আয়েশা এই ব্যাপারে কি বলবে, কি মন্তব্য হবে তার? মানবে? আদনানের সকল সিদ্ধান্তে আয়াজ তার সাথে ছিল। এই সিদ্ধান্তের ফল কি হবে? তার আপন বোনও কোনো না কোনোভাবে জড়িত এর সাথে। একথা ভেবেই পুনরায় আয়াজ জিজ্ঞেস করে, আপনি কি ডেইজিকে রাখতে চাচ্ছেন? মানে দায়িত্ব নিতে চাচ্ছেন? আর সেটা কি আয়েশা জানে? জানে রে আয়াজ, ওর জন্যই করছি, ওর ভালোর জন্য। প্রশ্নসিক্ত চোখে চেয়ে আয়াজ বলে, ওর ভালোর জন্য মানে? এসব কথা না হয় আমাদের মধ্যেই থাক, কাজ সামলা। আমি একটু বাইরে যাচ্ছি, ঘন্টাখানেক পর ফিরে আসবো। অল্প সময়ের জন্য বাড়ি যাবে ভেবে নিল। ইচ্ছে হচ্ছে আয়েশার ডেজিকে দেখে আসার। পুরো বাড়িতে তারাই একা। বাচ্চা সামলানোর অভিজ্ঞতা নেই হয়তো আয়েশার। একা ফেলে রাখতেও মন উসখুস করছে। যদি কোনো প্রয়োজন হয়, ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট করে রওনা হয়ে পড়ল। যাওয়ার পথে চোখ পড়ে ফুলের দোকানে। বউকে খুশি রাখা এখন অত্যন্ত প্রয়োজনীয়, সাথেই সুপার শপ। একই সাথে দুটো চিন্তা আসে মাথায়। আয়েশার জন্য ফুল আর সুপার শপ থেকে ডেজির জন্য কিছু কিনে নেবে। পরপর আরও একটা বাক্য মাথায় এসেছে, শুধু ভালো স্বামী হলে হবে, একজন ভালো বাবা হওয়ার কার্যক্রমও এখন থেকেই শুরু করতে হবে। আনমনে হেসে ফেলে আদনান। ছেলে মানুষের লজ্জা কালে ভদ্রে একবার দেখা যায়। একান্তে আজ আদনান লজ্জাটুকু পেয়ে নেয়। মিনিট 20 মধ্যে ফুল আর ছোট্ট একটি টেডি বিয়ার হাতে নিয়ে গাড়িতে উঠে এগিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে।
অল্প সময়ের রাস্তা, 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। আজ রাস্তায় থেমে অনেক সময় নিয়েছে। দুহাতে টেডি এবং ফুলের তোড়া নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে গেল। মন উত্তেজিত, গিয়েই সারপ্রাইজ দিবে দুজনকেই। বরাবরের মতোই কলিং বেল বাজিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় দরজা না খুললে হাসি মুখটা উদাও হয়ে গেল। কপালের মধ্যেখানে ভাঁজ পড়েছে। দরজা খুলছে না কেন আয়েশা? এমন তো হওয়ার কথা নয়। পকেট থেকে চাবি বের করে নিজেই ঢুকে পড়ল। কোনো সাড়া শব্দ নেই ঘরে। বেডরুমের দিকে এগোতেই সবার আগে চোখ যায় ঘুমিয়ে থাকা ডেইজির দিকে। আরও একটু এগিয়ে চমকে উঠল আদনান। আয়েশা জমিনে বসে আছে গুটিসুটি হয়ে। আলমারির দরজাটাও খোলা। বিধ্বস্ত আয়েশাকে দেখে বুকের মধ্যে আন্দোলন শুরু হয়। ফুল আর টেরি বিছানায় ছুঁড়ে ফেলে দ্রুত গিয়ে ধপ করে বসে পড়ল আয়েশার সামনে। দুহাতের সাহায্যে নুয়ে রাখা মুখটা তুলে নিতেই চোখের সামনে ভেসে ওঠে আয়েশার ফুলা চোখ জোড়া। অশ্রুর জলে ভেজা মুখটাও শুকায়নি এখনো। লাল টকটকে চোখ আদনানের পানে অসহায় দৃষ্টিতে চেয়ে। আদনান প্রশ্ন করার আগেই রূপ বদলালো তার। দুহাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে আদনানকে। আয়েশা, দূর হন আপনি, দূর হন আমার কাছ থেকে মিথ্যুক। আদনান পুনরায় এগিয়ে আয়েশার হাত ধরে প্রশ্ন করল। মিথ্যুক বলছো কেন? আর তোমার এই অবস্থা কেন? হাত ছাড়া দিয়ে সরিয়ে আয়েশা বলল। মহান ভাবেন নিজেকে? হ্যাঁ, আমার এই অবস্থা কেন বুঝতে পারছেন না? পারছেন না বুঝতে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। উঠে দাঁড়ায় আয়েশা। আলমারি থেকে এক একটি কাগজ বের করে ছুঁড়ে ফেলতে থাকে, চেঁচিয়ে বলে। এগুলো দেখেন, বুঝতে পারবেন কি করেছেন। আদনান হাতে তুলে নিল কাগজগুলো। বিস্ফোরিত নয়নে পুরো কাগজে চোখ বুলিয়েছে। যার ভয় ছিল সেটাই হলো। লুকিয়ে রেখেছিল ডাক্তারের দেওয়া সব কাগজগুলো। চোখ বুজে ঠোঁট কামড়ে নিজের অসাবধানতার প্রতি রাগ বাড়াচ্ছে। এত বড় ভুলটা কি করে করতে পারে? আয়েশার মুখে স্পষ্ট সে সবটা জেনে গেছে। আদনানের কিছু বলার আগেই অনুশোচনা হচ্ছে। সেদিন রিপোর্টের সাথে এটাও রাস্তায় ফেলে দেওয়া উচিত ছিল, কিন্তু ফেলে দেওয়া যেত না। এখানটায় রোগীর সমস্ত সমস্যা লিখিত। পূর্বের ডক্টরের কাছ থেকে নেওয়া এই দেশে আয়েশার চিকিৎসার জন্য এই স্টেটমেন্ট। আর কিছু জানতে চান? তাচ্ছিলের হাসি হেসে আয়েশা পূর্বের কথার সাথে মিল রেখে আবার বলে ওঠে। আর কি জানবেন আপনি? আপনি তো সবটাই জানেন অনেক আগ থেকে। ইভেন শুরু থেকে আপনি সবটা জানেন। থমথমে গলায় আদনান বলে ওঠে। আমার কথা শোনো, মাথা ঠান্ডা করো। হুহুক করে কেঁদে উঠে আয়েশা বলে। এই জন্য ডেইজিকে এনেছেন এখানে? এই পরিকল্পনা ছিল আপনার? আমি কখনো আপনাকে বাবা হওয়ার সুখটা দিতে পারবো না এই জন্য? আয়েশা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি চেয়েছি অন্তত ডেইজিকে দিয়ে তুমি তোমার না হওয়ার স্বপ্নটা বাঁচাতে পারো। জানাননি কেন আমাকে? জানাতে চেয়েছিলাম, কিন্তু একটু সময় নিয়ে। সাহসে কুলোয়নি। আয়েশা বসে পড়ে বিছানায়। দুহাত ঠেকিয়ে মাথা নিচু করে ফেলল। কাঁদতে লাগলো আরো সশব্দে। কতটা আর্তনাদ লুকিয়েছিল সবটা উজাড় করে দিচ্ছে। আদনানও তার জায়গায় স্থির, কথা বলা থেকে বিরত। কি ঘটছে আয়েশার মনে আন্দাজ করতে পারবে হয়তো, তবে অনুভব করার ক্ষমতা নেই। হেসকি তুলে আয়েশা বলল। আমার সাথে এমন কেন হয়? আমি কেন পরিপূর্ণ সুখটা পাই না? আমার সকল চেষ্টা ব্যর্থ হয় আদনান। আমি খুব করে চেয়েও কিছু পাই না। এই হারানোর মিছিলে আপনাকে পেয়েছিলাম, ভেবেছিলাম এবার বোধহয় আমার ভালো দিন ফিরেছে। শুনেছি দুঃখের পর সুখ আসে। আপনাকে পেয়ে সেটাই ভেবেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম আমি যে অযোগ্য। আমি ব্যর্থ একজন মানুষ। আমার কালো ছায়ার অতলে আপনাকেও ডুবিয়ে দিলাম। আয়েশার এমন কথাই হয়তো আদনানের কষ্ট হওয়ার কথা, হলো না, উল্টো রাগ হলো। হাত তুলে টেনে নিজের সামনাসামনি দাঁড় করিয়েছে, বলে ফেলল। কিসের কালো ছায়ার অতলে ডুবিয়েছো তুমি আমাকে? এসব কথা যেন আর না শুনি। তুমি যা দেখছো, যা জেনেছো, এগুলো মেজর কোনো বিষয়ই না। মেজর বিষয় না আদনান। আপনি জানেন মা হওয়া মেয়েদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ অংশ? জানি। জানেন, তবে কখনো অনুভব করতে পারবেন না। চাই না অনুভব করতে। যেদিন থেকে জেনেছি এ বিষয়ে আমি নিজে কতটা দহনে পড়েছি তোমাকে বোঝাতে পারবো না। আর তোমার কষ্ট তার চেয়েও দ্বিগুণ। আমার এত সাহস নেই। আদনানের চোখ জোড়া জলজল করতে দেখা গেল। এখনই বোধহয় বইবে চোখ বেয়ে শ্রাবণ ধারা। সে আটকে আছে, অনুমতি দেয়নি। আয়েশা আদনানের শার্ট বুকের অংশে দুহাতে খামছে ধরে বলল। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? যখন অনেক সময় পেরিয়ে যাবে আমি আপনাকে আপনার সন্তানের মুখ দেখাতে পারবো না। আমাদের সম্পর্কটা তিক্ত হয়ে যাবে। আমি দেখেছি অনেক দ্বিতীয় বিয়ে। শাট আপ আয়েশা। আমি তোমাকে ছেড়ে যাওয়ার হলে ডেইজিকে কেন এনে দিতাম তোমার কাছে?
কেন চাইতাম ওর বাবা হতে? আমি চেয়েছি তুমি ওর সাহায্যে নিজের অপূর্ণতা ভুলে যাও, মা হয়ে ওঠো ওর। ঘুমান্ত ডেইজির দিকে একবার ফিরে চাইলো, পরপর আদনানের দিকে। কিছু বলতে চাইলে ঠোঁটে আঙ্গুল চেপে থামিয়ে দিল তাকে। পুরুষ মানুষের দুর্বল হলে চলে না। সামনে দাঁড়ানো নারীকে আরো সামনে রাখতে হবে। দুহাতে চোখ গাল মুছে বসিয়ে দেয় আয়েশাকে। নিজেও হাঁটু গেড়ে বসলো আয়েশার সামনে। আমাকে এত খারাপ ভাবো, আমি নিজের স্বার্থে তোমাকে ছেড়ে যাব। দ্বিতীয় বিয়ের কথা ভাবো বা কি করে? কতবার বলবো তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই? নাকি ভরসা করো না আমাকে? করি। আমি কয়েকদিন অনেক স্টাডি করেছি এসব নিয়ে, অনেক ডক্টরের সাথে আলাপ করেছি। অহরহ এসব হচ্ছে। খুবই কমন সমস্যা মেয়েদের এটা, কিন্তু এর সমাধানও আছে। সমাধান না হলেও আমার কোনো সমস্যা নেই। সত্যি সমস্যা নেই আদনান? না, নেই। আমার এমন কোনো সমস্যা হলে কখনো ছেড়ে যেত আমাকে? কান্নার জোর কমে এসেছে। কেউ নীরবে বোঝালে ঠিকই বোঝা যায়, আশ্বাস দিলে শান্ত হয়ে যায়। ঠিক তেমনটাই ঘটল আয়েশার ক্ষেত্রে। স্বস্তি পাচ্ছে আদনানের কথায়। অন্যদিকে তাকে বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করার শোকটাও মাথা চড়ে বসেছে বারবার। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। ঠিক আমার ক্ষেত্রেও তাই আয়েশা। অনেকে তো সারা জীবন নিঃসন্তান থাকে। আমাদের ভাগ্য দেখেছো? আমরা এই বাচ্চাটার মতন একজনকে কত সহজে, কত দ্রুত পেয়ে গেলাম। আমি ওর মা হয়ে উঠতে পারবো না। আমি কখনো নিজের অপূর্ণতা ভুলতে পারবো না আদনান। আমি ওর প্রতি কেয়ারিং হতে পারবো না। দেহ চিরে জন্ম দিয়েই মা হওয়া যায় না। 10 মাস 10 দিন সময়কাল ছাড়াও বাকিটা জীবন একজন সন্তানকে অনেক যত্ন করে পালন করতে হয়। যখন আমি জানি এই বাচ্চাটা আমার না, তখন দীর্ঘশ্বাস ফেলে আদনান। আয়েশার দুহাত আরো শক্ত করে ধরে বলল, তোমার সন্তান না, আমার সন্তান না, মানলাম। তুমি, আমি, ডেইজি সকলেই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। পারবে তাকে ফেলে দিতে? অবমাননা করতে পারবে একই সৃষ্টিকর্তার সৃষ্টিকে? তোমার গর্ভে তাকে ধারণ করনি, এতটুকুই তফাৎ। আমাকে স্বার্থহীনভাবে ভালোবাসতে পারলেও ওকেও পারবে। ভেবে নাও আয়েশাও তোমারই সন্তান। ভুলে যাও তোমার কোনো অপূর্ণতা আছে। আর যদি না পারো, আই প্রমিস আমি ওকে ফিরিয়ে দিব। ফিরিয়ে দেব কথাটি শুনে মনের এক কোণে হাহাকার করে ওঠে। দ্রুত চিন্তা ভাবনা ছোটাছুটি করতে থাকে মস্তিষ্কে। বারবার ধারণা আসে তার কিছুই নেই। ডেইজিও হারিয়ে যাবে, ওকেও নিয়ে যাবে। এ কটা দিনে তার প্রতি ভালোবাসা না হোক, অগাধ মায়া জন্মেছে। নিজের দুর্বলতার কথা জানার পর তো আজ থেকে তাকে অন্য চোখে দেখতে হবে। তৎক্ষণাৎ আয়েশা ভীত সুরে বলে ওঠে, না, ওকে নিয়ে যাবেন না। কিছু শোক ভুলে থাকা নিতান্তই দুর্বাহ। মানুষ চেষ্টা করে, ভুলে যাওয়ার চেষ্টা করে। তখন ছোটখাটো বিষয়গুলো মানুষকে অনেক ভাবায়। চোখে এসে লাগে, ভারী অনুভূত হয় হৃদয়। মস্তিষ্ক প্রায় অচল হয়ে পড়ে। মুখটা শুকিয়ে গেছে আয়েশার, পরিপূর্ণ নির্জীব। প্রথম থেকেই অল্পভাষী সে। সবাই তো নিজেকে আত্মপ্রকাশ করতে শুরু করেছিল, নিজেকে আদনানের কাছে। মনের মাঝে লুকায়িত বাক্যগুলো আনছিল প্রকাশ্যে, আবার সবটা নিশ্চুপ নীরবতায় আচ্ছাদিত হয়ে গেল। সবটাই আদনানের চোখের সামনে। সেও আজকাল নিশ্চল। যেখানে আয়েশাকে হাসানোর, বিরক্ত করার ঠেকা পুরোটাই তার ছিল, এখন নিজেই পারছে না আয়েশার কাছে যেতে। তাছাড়াও সময় দিতে চাচ্ছে তাকে। এতটা মর্মপীড়ায় থাকা সত্ত্বেও ডেইজির প্রতি দায়িত্ববান। আদনানকে রাতের খাবার এগিয়ে দিয়ে চলে যেতে চাইল আয়েশা। তার পূর্বেই হাত টেনে ধরে আদনান বলে, থাকো না এখানে। মনমরা ভাব কাটানোর চেষ্টা করলো আয়েশা স্বাভাবিক ভঙ্গিতে বলল, ডেইজিকে খাইয়ে আসি। আচ্ছা যাও। ডেইজির এই কয়দিনে নতুন স্বভাব হয়েছে। টিভি দেখতে দেখতে খাবার খাবে সে। আয়েশাও তাই মেনে নেয়। শান্তশিষ্ট হওয়াতে তাকে দেখাশোনা করতে তেমন কাঠখড় পোহাতে হয় না। মেয়েটিকে দেখলে মনে হয় খুব কাছের কেউ। ঠিক সেই আবার আয়েশার অপূর্ণতার কথা তাকে ধুকে ধুকে মনে করায়। আজ লাল রঙের একটা ফ্রক পরেছে, দেখতে ভারী মিষ্টিও দেখাচ্ছে তাকে। চোখ দুটো বাদামি। মায়াভরা চাহনিতে চেয়ে থাকে আয়েশার দিকে। হয়তো ভুলিয়ে দিতে চায় সবকিছু তার হাসির সাহায্যে। তাকে খাইয়ে আয়েশা কোলে তুলে নিল, বলল, আজ কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে হবে। হেসে ফেলে আয়েশা। এই একটা শব্দই সে বারবার ব্যবহার করে, শুনতেও ভালোই লাগে। আয়েশা ডেজির গালে চুমু এঁকে দিয়ে বলল, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। আয়েশার কথা কতদূর বুঝলো সে কে জানে। টুপ করে চোখ বন্ধ করে নেয়, মাথা এলিয়ে দেয় আয়েশার কাঁধে। তোতলানো সুরে বলে, আই এম স্লিপিং। আরেক দফা হেসে ওঠে আয়েশা, পূর্বের তুলনায় বেশি। সেও আয়েশার মতোই অল্পভাষী, অন্য বাচ্চাদের মতন নয়। মাঝে মধ্যে প্রয়োজনে কিছু শব্দ বাক্য বলে। ডেজিকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটতে দেখছে আদনান।
দরজায় হেলান দিয়ে অনেক সময় যাবতই এখানে দাঁড়িয়ে আয়েশা সেখানে খেয়াল কোথায়, সে ডেইজিকে ঘুম পাড়াতে ব্যস্ত। আমার জন্য কি একটুখানি সময় হবে আপনার? আদনানের কণ্ঠে পা জোড়া থামল। আদনানের দিকে এগিয়ে এসে বলল। দেখেন তো ঘুমিয়েছে নাকি? ডেইজির চোখ বন্ধ, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ঘুমিয়ে পড়েছে মেয়েটি, মুখ দেখেই বোঝা গেল। আদনান ভালো মতো পর্যবেক্ষণ করে বলল। হ্যাঁ, ঘুমিয়েছে। নিজের ঘরে নিয়ে শুয়ে দিল ডেইজিকে। আদনানও হাঁটছে তার পিছু পিছু। বিছানার মধ্যিখানে নিজের জায়গা করে নিয়েছে ডেইজি আগেই। দুপাশে বালিশ রেখে আদনানের দিকে চাইলো আয়েশা। আদনান এগিয়ে এসে হাত টেনে নিয়ে যেতে লাগে তাকে। কোথায় যাচ্ছেন? আদনান থেমে বলতে লাগলো। সেখানে যেখানে আমাদের প্রথম কথা হয়েছিল, পরিচিত হয়েছিলাম একে অপরের সাথে, যেখানে আমার অপেক্ষায় রাত কাটিয়েছো তুমি, যেখানে আমাদের প্রণয় পরিণয়। আমি এখনো ওই জায়গা থেকে তোমার অধিকৃত সিঙ্গেল চেয়ারটা সরাইনি। আরও একটা চেয়ার নিয়ে এসেছি, যেন দুজনে বসে স্মৃতিচারণ করতে পারি, সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি। পুনরায় হাত টেনে নিয়ে যেতে লাগলো। থামলো এসে করিডোরে। প্রায় তো এখানে বসে থাকা হতো আয়েশার, কি করে ভুলে যায়। আয়েশাকে দাঁড় করিয়ে ভেতর থেকে পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে এলো আদনান। এসেই দাঁড়িয়ে থাকা আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। পা ব্যথা করলে বলবে, কিন্তু বসার সুযোগ দিব। না হয় কি দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ, কতক্ষণ? সারা রাত। আজ সারা রাত দুজন দুজনকে সময় দিব। তুমি তো আমাকে ভুলেই যাচ্ছ। আমাদের মাঝখানে দেয়াল এঁটে দিয়েছ। একটু জড়িয়ে ধরে ঘুমাতে পারি না? এভাবে চললে কিন্তু হবে না আয়েশা। আমি ডেইজির জন্য বেবি বেড এনে দিব, তারপরও তোমাকে চাই চাই। নিঃশব্দে হাসে আয়েশা, জানে কেন করছে এমন। আয়েশাকে স্বাভাবিক করতে চাইছে। এতদিন নিজেও ছিল নিস্তব্ধ। বুক ভরে নিঃশ্বাস নিল আয়েশা। আদনানের দিকে ঘুরে ঠান্ডা হাতগুলো তার গালে চেপে বলল। আমি ঠিক আছি আদনান। মুখের ভঙ্গি বদলায়। মিথ্যে হাসি টেনে রাখা মুখটা গম্ভীর হয়ে গেল। কাতর কণ্ঠে বলল। তুমি ঠিক নেই। হয়তো, কিন্তু জানেন আমার সবচেয়ে বড় শক্তি আপনি আর ওই বাচ্চা মেয়েটা। যখন এই আধারে ডুবে যেতে শুরু করি, আপনাদের মুখ ভেসে ওঠে। আমি বলেছিলাম না? তুমি কিন্তু এখন পুরোপুরি মায়ের মতন বিহেভ করো। ডেইজিকে সময় মতন খাওয়ানো, ঘুম পাড়ানো, ওকে সাজিয়ে গুজিয়ে রাখা, ও টেক কেয়ার করা। আমি অবাক হই দেখে। সত্যি তুমি তো এটা একজন মা যে সব দায়িত্ব পালন করে, সব তুমি অক্ষরে অক্ষরে পালন করেছো। আমি ভীষণ খুশি। অল্প সময়ে তুমি আমার চেয়ে বেশি কাছের হয়ে উঠেছো ডেইজির। আদনানের বুকে মাথা এলিয়ে দিয়ে আয়েশা বলল। ওর মুখটাই এমন, যাকে চাইতেও দূরে রাখা যায় না। কষ্টের মাঝেও সুখ আছে, শুধু খুঁজে নিতে হয়, বন্ধনে লেগে থাকতে হয়। আদনানের মনের অবস্থা এখন তাই। মিশ্র অনুভূতি তাদের দুজনারই। আদনান বলল। ডেইজির নাম পরিবর্তন করব ভাবছি। আমাদের দুজনের সাথে মিলিয়ে নাম রাখবো। আকিকা দিব, ওকে বাংলা শিখাবো। কি নাম রাখা যায়? উৎসুক শোনালো আয়েশার কণ্ঠ। আদনান বলল। ভাবতে হবে। আদনান নাম ভাবতে লাগলো ইতিমধ্যেই। কি নাম হতে পারে? ইউনিক একটা নাম বের করবে তার জন্য। অবশ্যই সেটা তাদের দুজনের সাথে মিল রেখে। এরই মধ্যে আয়েশার মুখ ফুটে বেরিয়ে আসে একটি শব্দ। আনায়া। একবার উচ্চারণেই মাথায় গেঁথে গেল আদনানের নামটি। সুন্দর, অনবদ্য, পছন্দ হয়েছে অনেক। আয়েশার শব্দকে পূর্ণতা দিয়ে আদনান বলে ওঠে। আয়ানা আদনান শেখ। কেমন এক অদ্ভুত অনুভূতি। মনেই হচ্ছে না অন্য কারো নাম রাখা হচ্ছে, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। মনে হচ্ছে নিজের সন্তানের নাম রাখছে। গায়ে কাটা দিয়ে ওঠে আয়েশার। এক মুহূর্তের জন্য ভুলেই গেল বিগত ঘটনা। প্রস্ফুটিত স্বস্তির হাসি হাসল। ও সমস্ত ডকুমেন্ট চেঞ্জ করে ফেলবো। অ্যাডাপশনের কার্যক্রম শুরু করব। তোমার সম্মতি আছে তো এতে? বাধা পড়ে গেছি তোর মায়ায়। সম্মতি না দিয়ে উপায় নেই, কিন্তু মনে একটা প্রশ্ন। কি? আমি ভালো মা হতে পারবো তো যদি গাফিলতি করে ফেলি? ওর জন্মদাত্রী বাবা মা আমাকে ক্ষমা করবে না কখনো, তাদের সন্তানের যত্নে কোনো কমতি থাকলে। হতেই পারে না আয়েশা। ডেইজি, সরি। আয়না আমাদের সাথে বেশ কয়েকদিন যাবত আছে। তোমার চেয়ে ভালো ওকে কেউ রাখতে পারবে না। আমি চেষ্টা করব। ওকে এবার এসব বাদ দাও তো। আমার প্রতি কনসেন্ট্রেট করো একটু। দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে। আদর যত্নের অভাবে ভালো মা হওয়ার চেষ্টায় খারাপ বউ হয়ে উঠেছো কিন্তু। আদনানের কালো কুচকুচে দাড়িগুলো ভীষণ প্রিয় আয়েশার। বারবার ইচ্ছে হয় টেনে দিতে। মনটা ভালো লাগছে। হাত বাড়িয়ে টেনে দিল ঘন দাড়িগুলো। বলল।
আমার মন খারাপ থাকতে দেবেন না আপনি, না? আয়েশার হাতে কামড় বসিয়ে আদনান বলতে লাগলো। হুম, একদম না। আপনি একটু জঙ্গলি, জানেন? এই গরম এই ঠান্ডা, আদনানের স্বভাবের সাথে কথাটি বারবার যায়, কখনো বিষণ্ণ, কখনো ঠাট্টা করে, কখনো অমায়িক ব্যবহারে আয়েশাকে মুগ্ধ করে। অল্প সময়ে কত চরিত্র দেখা গেল, এখন আবার বদলেছে মুখের রং। সুগভীর চোখে ভয়ঙ্কর কিছুর আগাম বার্তা। প্রতিরক্ষার কোনো সুযোগই দেওয়া হয় না বিপরীত পক্ষকে। আলগোছে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল আয়েশার ঠোঁটে, বলল, আমার মুড হুটহাট চেঞ্জ হয়ে যাও কেন বলো তো? কি? এই যে আমার এখন ভারী নির্লজ্জ হতে ইচ্ছে করছে, একটু আগে কাঁদতে ইচ্ছে হচ্ছিল, এখন মনে তোমার ঠোঁটের মধুসূধা পান না করলে মরেই যাব হয়তো। আগাম বার্তা দিয়ে তাক লাগিয়ে দিল আয়েশাকে। ভারী নিঃশ্বাসের তোড়জোড় শুরু হয়েছে। আয়েশা ঢোক গিলে নত যেন হয়ে রইল। যতই জোর চলুক তার আদনানের উপর চোখে চোখ রাখার সাহস হয়ে ওঠেনি। নুয়ে থাকা মুখটা চেপে ধরে নিজের মুখ বরাবর শুষ্ক ওষ্ঠদ্বর ছুঁয়ে দেয় তৎক্ষণাৎ। স্পর্শ গভীর হয় আদনানের পাগলামতে, যেন অনেকদিন যাবৎ তৃষ্ণার্ত। হিমশিরা উপশিরা কালো পাতলা ব্লাঙ্কেটটাও পড়ে আছে জমিনে একচিত্তে। বারবার ভারসাম্য হারিয়ে ফেলছে আয়েশা। তাকে সামলাতে নিয়োজিত একজোড়া পুরুষালী হাত। প্রতিবার তার ছোঁয়ায় কেন নতুনত্ব স্পর্শানুভূতি হয়, নব্য প্রেমের অনুভব হয়। আদনান সরে গিয়ে তৎক্ষণাৎ আয়েশাকে কোলে তুলে নিল। অস্থির কণ্ঠে বলতে লাগলো, আজ যদি আমাদেরকে কেউ বিরক্ত করে, তার একদিন কি আমার একদিন। নিজের কাজ ও অ্যাডাপশনের সকল কার্যক্রম শুরু করবে আদনান। সেই সুবাদেই নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে গেছে। তার পরপরই বাকিরাও। কারো কাজ আছে, কারো ক্লাস। আয়েশাকেও আজকাল সকালেই উঠতে হয়। রোবোটিক জীবন এখানে। এক একটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত দ্রুত নিজের 22 বছরের অভ্যাস কাটিয়ে নিজেকে এখানে মানিয়ে নিচ্ছে। অলস দেহে চঞ্চলতা এসেছে। এখানে একটা না আরও 5টা বাচ্চাকে সামলানো লাগে। এরা হাতে পায়ে বয়সে বড় হলেও কর্মকাণ্ড ছোটদের থেকে কোনো অংশে কম নয়। এক একজনের এক এক টাইমিং। সকালের ধকল কাটিয়ে এখন আয়েশার সময় পার করার জন্য আছে ডেইজি, যার নাম কালই পরিবর্তন করা হয়েছে আয়ানা। সব কাজ মিটিয়ে ঘরে গেল আয়েশা। ঘুমিয়ে আছে সে। আদরে কপালে হাত বুলিয়ে দিতেই আতকে ওঠে। পরপর পুরো দেহে হাত বোলায়। জ্বরে পড়ে যাচ্ছে মেয়েটি। কখন এলো এত জ্বর? পুরো বাড়িতে একা, কি করবে বুঝে উঠতে পারল না। দ্রুত রুমাল ভিজিয়ে কপাল চেপে ধরল। তারপর অনবরত কল করতে লাগলো আদনানকে। ফোনটা ধরছে না। জ্বরে ফর্সা মুখটা লালচে হয়ে আসছে। চোখ খুলেই কেঁদে উঠল। তার কান্নার আওয়াজে আয়েশা ফোন ফেলেই তাকে কোলে তুলে নেয়। কান্না করে না বাবা, থামো। তুমি না ভালো বাবু? কেউ না উত্তর দিল না আয়ানা। কুকিয়ে উঠছে বারবার। জাপটে ধরে আছে আয়েশাকে। এরই মধ্যে ফোন বেজে ওঠে। তাকে কোলে নিয়েই ফোন ধরে। আদনান, কোথায় আপনি? ডেইজির অনেক জ্বর এসছে। কখন জ্বর আসলো আমি খেয়ালই করিনি। আমি কি করব বুঝতে পারছি না। জ্বর? আশা শোনো, রিল্যাক্স। তুমি ওকে খাইয়েছ? না, মাত্র উঠলো সে। এক কাজ করো, কিছু খাওয়ানোর চেষ্টা করো, আমি আসছি। কান্না থামছে না ডেইজির। একদিকে তাকে কোলে নিয়েই ফিডার রেডি করলো। নাস্তা মুখেই নিচ্ছে না সে। হাত পা অনবরত কাঁপতে লাগলো আদনানের আসার অপেক্ষায়। তার কান্না দেখে বুকের মধ্যে হাহাকার উঠেছে। নিজেই ভাবছে এত মায়া কি করে এলো তার মধ্যে। এমন চরিত্র তো ছিল না তার। এড়িয়ে যাওয়া, গুরুত্ব না দেওয়া এবং রাগ করাই ছিল তার মূল বৈশিষ্ট্য। ভাবতে ভাবতে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, খাচ্ছে না সে। আদনানও হন্তদন্ত হয়ে এসে হাজির। এসেই বলল, কি হয়েছে ওর? দেখেন না জ্বরে গা পুড়ে যাচ্ছে, কি করব আমি? শান্ত হও আর গাড়িতে এসে বসো দ্রুত। যত দ্রুত যাওয়া সম্ভব তত দ্রুত গাড়ি টানছে আদনান। প্রার্থনা করছে কোনোভাবে পুলিশের ঝামেলায় যেন না পড়ে। হসপিটালে এসে হাজির। ডক্টর দেখাবে, বিশাল সিরিয়াল। ইমার্জেন্সি ডক্টরের কাছে নিয়ে গেল না পারতে। আমি বলেছিলাম আপনাকে আমি একজন ভালো মা হতে পারবো না। দেখেন না মেয়েটার কি জ্বর। আমার গাফিলতিতেই হয়েছে এটা। কেন নিজেকে দোষ দিচ্ছ আয়েশা? তুমি কি জানতে অসুস্থ হয়ে পড়বে? এর মধ্যে ডক্টরের চেকআপ শেষ। তিনি হাসছেন, ডেইজিকে দেখে নয়, তার সদ্য বাবা মাকে দেখে। জানালেন সামান্য সিজন চেঞ্জের জ্বর। এটা বাচ্চাদের প্রায় সময় হয়ে থাকে। জানতে চাইলেন 3 বছরের বাচ্চার কিভাবে জ্বর আসতে পারে, সেটাও কি তারা জানে না? কিন্তু ডাক্তার তো বাস্তবতা সম্পর্কে অজ্ঞ। ডেইজিকে ইঞ্জেকশন দিয়ে মেডিসিন লিখে দেওয়া হয়েছে। উষ্ণ স্থানে রাখতে বলা হয়। ফিরে যাওয়ার পথে গাড়িতে উঠে জোরে আদনানের বাহুতে ঘুষি দিল আয়েশা। আচমকা আঘাত পেয়ে কপাল কুঁচকে নেয়, বলে, আমাকে কেন মারলে? আয়েশা চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, দল। এটা আপনার প্রাপ্য। কি করেছি আজব? আরও ঘুমান, এসির পাওয়ার কমিয়ে।
আপনার এত গরম লাগলে আলাস্কা গিয়ে থাকেন। ভোতা মুখে গাড়ি স্টার্ট দিয়ে আদনান বলে ওঠে। আমি কি জানতাম নাকি ওর জ্বর এসে পড়বে? জানবেন কি করে? আবার এসছে বাবা হতে। আপনি আসলে একটা অধম। ডেইজি চিন্তায় এতটাই ভীত হয়ে উঠেছিল যে মাথা কাজ করাই বন্ধ করে দেয়। শব্দ আদনানের ঘাড়ে চাপিয়ে স্বস্তি পাচ্ছে এখন। আদনান তার বরাবরের ঢং শুরু করে বিড়বিড় করতে লাগে। ভালো মানুষের ভাত নেই দুনিয়াতে। আবার ঘুষি খাওয়ার ইচ্ছা আছে? এবার একদম মুখ বরাবর মারবো। সিগন্যাল আটকে গাড়ি। মোবাইল বের করে নিল। টুকটুক আওয়াজ করে কিছু একটা দেখছে। আদনানকে এই মুহূর্তে অসহ্য লাগছে আয়েশার। তার মুখভঙ্গিও সুবিধার না। আয়েশা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল,